সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা স্বাস্থ্যের নানান দিক নিয়ে কথা বলে থাকলেও বিশেষ করে যে ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য বিশেষভাবে জরুরি প্রয়োজনীয় সেগুলো নিয়েও কিন্তু আসলে আমাদের আলোচনায় আসা উচিত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ডি। নীরবে নিভৃতে আমরা দেখেছি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যারা শহর কেন্দ্রিক সীমাবদ্ধ জায়গায় বসবাস করেন তাদের প্রত্যেকেরই কম বেশি ভিটামিন ডি এর অভাব রয়েছে এবং এই ভিটামিন ডি এর অভাবের জন্য পরবর্তীতে যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলোতে তারা ভুগছেন। অনেকে বুঝতে পারেন না যে শরীর অবসন্ন লাগছে, সারা শরীর ব্যথা করছে, তার স্বাভাবিক যে জীবনযাপন প্রক্রিয়া সেটি ব্যাহত হচ্ছে, এর পেছনের কারণটি কী। কিন্তু পরবর্তীতে দেখা যায় সের পেছনের কারণটি হচ্ছে ভিটামিন ডি এর অভাব। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। সত্যিকার অর্থেই আসলে আমাদের জানা দরকার যে আপনি বা আমি ভিটামিন ডি এর অভাবে ভুগছি কিনা। আমাদের আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার আলমগীর হোসেন জনি, স্পাইনো অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। ডাক্তার আলমগীর হোসেন জনি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল কলাকুশলী এবং আমাকে আজকে সুন্দর একটা বিষয়ে কথা বলার সুযোগ দানের জন্য সবাইকে ধন্যবাদ। জি, আমরা শুরুতেই যদি জানতে চাই যে আমরা সবসময় ভাবি যে ভিটামিন খেলে শরীর ভালো থাকবে এবং অনেকেই আমাদের কাছে এসেও বলে যে একটু ভালো ভিটামিন দিয়ে দেন যাতে আমরা ভালো থাকি, কিন্তু ভিটামিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা দেখি যে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, কিন্তু সেটির অভাবে আমরা ভুগছি। আসলে ভিটামিন ডি এর আমরা যদি বলি যে কাজটি কি আমাদের শরীরে? ভিটামিন ডি আসলে আমাদের মতো দেশ যেখানে সূর্যের মানে আলোর যথেষ্ট সুযোগ আছে, এইসব দেশগুলোতে বাংলাদেশ তার ভিতরে একটা, যে অবারিত সূর্যের রশ্মি আমাদের দেশে আছে। কিন্তু আমরা যদি এখন অ্যাসেস করি বা আমরা যদি পরীক্ষা করি, দেখব যে ঢাকা শহরে প্রায় 95 থেকে 96% মানুষের ভিটামিন ডি ডিফিসিয়েন্সিতে ভুগতেছে এবং এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট ভিটামিন। এটা এখন শুধু ভিটামিনই বলা যায় না, এটা একটা হরমোনের মতো কাজ করে আমাদের শরীরে। যেমন আমাদের থাইরয়েড হরমোন, বিভিন্ন হরমোন কমে গেলে আমাদের শরীর যেরকম প্রভাব ফেলে, এই ভিটামিন ডিটা হচ্ছে ঠিক সেরকমই। ভিটামিন ডিটা শুধুমাত্র বোন এবং মাসল এর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেই যেমন গুরুত্বপূর্ণ, সাথে সাথে এটা আপনার ইমিউনিটি, বডি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ইমিউনিটি এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে। বডি ডিফেন্স মেকানিজমের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এর সাথে সাথে আরেকটা যেমন যে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আছে একটা ভিটামিন ডির। হ্যাঁ, যে মনে করেন যে একটা ভিটামিন ডি যদি লম্বা সময় ডিফিসিয়েন্সি থাকে, তার দেখা যাচ্ছে যে মানে অনেক স্টাডিতে দেখা গেছে যে কোলোরেক্টাল ক্যান্সার বা এরকম ব্লাডার ক্যান্সার, এই ইউরিনারি ব্লাডারের যে ক্যান্সারগুলো হয়, এগুলো ভিটামিন ডির একটা বড় ভূমিকা আছে এগুলোকে মানে রেজিস্ট করার জন্যে। তো আসলে হচ্ছে কি, আমাদের দেশে ভিটামিন ডির যে অ্যাওয়ারনেস এটা একেবারেই কম। কিন্তু যেসব দেশ যেমন নরওয়ে, ফিনল্যান্ড, এই যে দেশে সূর্যের আলো 6 মাস থাকে 6 মাস থাকে না, বা এই জাতীয় যেগুলো, ওদের একটা নীতিমালা আছে, ওদের একটা মানে দেশের একটা অ্যাওয়ারনেস আছে যে ভিটামিন ডি আমরা কীভাবে নেব, কীভাবে চলবে, দেশের জনগণ কেমনে কী পাবে। কিন্তু আমাদের দেশে ভিটামিন ডির উপরে কোনো কাজ তেমন হচ্ছে বলে আমাদের কাছে দৃশ্যমান না। তো আমরা যে সচরাচর যে চেম্বারে যে রুগীগুলো দেখতেছি, যেমন বাচ্চাগুলো বোয়িং লেগ, রিকেটস, এগুলোতে আক্রান্ত হচ্ছে, বড়রা অস্ট্রোম্যালেশিয়া আক্রান্ত হচ্ছে, আবার বয়স্করা যেমন ধরেন অস্ট্রোম্যালেশিয়া হচ্ছে এবং অস্টিওপোরোসিস। সাংঘাতিক ব্যাপার। এই বিষয়টা নিয়ে আসবো, তার আগে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমাদের আজকের আলোচনায় যদি আপনি যুক্ত হতে চান তাহলে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের কল করতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। ডাক্তার আলমগীর, আমরা যে কথাটি জানতে চাই আপনার কাছে, যে ভিটামিন ডি এর সঙ্গে হাড়ের গঠনের বা এটাকে মেনটেন করার একটি দারুণ সুসম্পর্ক রয়েছে। যে এই যে আপনার অর্থোপেডিক বা স্পাইন হিসেবে সার্জন হিসেবে কাজ করছেন, আসলে এই আমাদের বোনসের সাথে ভিটামিন ডি এর সম্পর্কটি যদি একটু বলতেন। ভিটামিন ডি আসলে কাজ করে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশনে। যেমন ভিটামিন ডি এবং প্যারাথাইরয়েড হরমোন একটা খুব কাছে সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা কমলে আরেকটা বাড়ে। তো ভিটামিন ডি যেটা আমাদের অ্যাক্টিভ ফর্ম, যেটা 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যালসিফেরল, যেটা আমাদের কিডনিতে এটা ট্রান্সফরমেশন। তো এটা আমাদের কি কাজ করে? এটা কাজ করা হচ্ছে যে আপনার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামটাকে সে অ্যাবজর্ব করে
অ্যাবজর্ব করে এই ক্যালসিয়ামটাকে বোনসে নিয়ে আসে। এই জন্য বোনস মিনারেলাইজেশনে বড় একটা ভূমিকা এই ভিটামিন ডির আছে। এবং এই ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে আমাদের দেখা যাবে যে একটা ম্যালেজ, মাসলগুলো ক্র্যাম্প হবে, ডিপ্রেশনও কাজ করবে, এবং সর্বোপরি আমার বোনসগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে তার ডেন্সিটিটা তারা হারাবে, এবং দেখা যাচ্ছে অল্প একটু আঘাতেই তার এই বোনসগুলো ভেঙে যাবে। আবার যারা মানে বাচ্চা জন্মের পরপরই যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে ডিফর্মিটি ডেভেলপ করবে এবং তাদের গ্রোথ হ্যাম্পার হবে। এবং আমাদের দেশের সিংহভাগ মানুষ ধরেন যারা পর্দার সাথে আছে, তাদেরকে এই জিনিসটা আমাদেরকে জানাতে হবে যে পর্দার ভিতরেও যেখানে রোদ পড়ে, যে সানলাইট যেখানে আছে, হ্যাঁ, এটার নির্দিষ্ট টাইম আছে। যেমন ধরেন 11টা থেকে 3টা পর্যন্ত আমরা সবাই আমাদের দেশে মনে করি যে সকালের রোদটা মনে হয় খুব ভালো, নিষ্পাপ, এবং দুপুরের রোদটা হচ্ছে তার জন্য খারাপ। কিন্তু ভিটামিন ডির জন্য যে রোদটা দরকার, যে ওয়েভলেন্থ দরকার সানলাইটের, সেটা আসলে 11টা থেকে 3টা পর্যন্ত এই সময়টাতে পাওয়া যায়। এবং যারা এই সময় তাদের স্কিনটাকে বলে যে 1/3 স্কিন তোমার শরীরটাকে তোমাকে এক্সপোজ করতে হবে, যে পিঠ, কাঁধ, হাত, পা, এগুলো যদি আমরা একটু রোদে রাখি, কতক্ষণ রাখতে হবে বলা যায় যে তেমন 10 মিনিট থেকে 15 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট যদি আমরা প্রতিদিন রোদ্রে আমাদের শরীরটাকে একটু হিট করি, তাহলে আমাদের চামড়ায় যে কোলেস্ট্রল থাকে, 7 ডাইহাইড্রো কোলেস্ট্রল, এটা ট্রান্সফর্ম হবে ভিটামিন ডিতে। মানে এটি আসলে মানে রহস্য যে রোদের সাথে ভিটামিন ডি এর যে একটি সম্পর্ক রোদের রয়েছে। সাথে ভিটামিন ডি সম্পর্ক যেমন রোদে, আবার আপনার কোলেস্ট্রল মানে কোলেস্টেরলের থাকতে হবে। সম্পর্ক যেমন আপনি ধরেন এমন পরিমাণে আপনি ডায়েট করতেছেন যে আপনার ফ্যাট ভিটামিন, মানে এটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, আপনি একেবারেই ফ্যাট খাওয়া বন্ধ করে দিলেন। সেটি আবার এমন কিছু ডিজিজ আছে, যেমন ধরেন সেগুলোতে আপনি মানে যেমন মানে যেমন অনেক সময় আমরা ওয়েট লসের জন্য যে ধরনের বাইপাস সার্জারিগুলো করি আমরা, মানে স্টোমাকটাকে কেটে ছোট করি, ফ্যাটগুলোকে বের করে নিই। ফ্যাটগুলোকে বের করে নিই, সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডিটা কমে যাচ্ছে কিনা। আপনি উত্তর দিয়ে আমাদের অনলাইনে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে কতক্ষণ রোদে থাকতে হবে, অলরেডি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমরা যদি আরেকটি বিষয় জানতে চাই যে মূলত ভিটামিন ডি আমরা বলেছি যে অনেকেই বুঝতে পারেন না যে তার এটার অভাব রয়েছে। আসলে কি কি লক্ষণগুলো প্রকাশিত হলে আমরা ধারণা করব যে আমরা ভিটামিন ডি এর স্বল্পতায় আমি ভুগছি? আসলে এটা একটা নীরব ঘাতক, মানে আপনাকে মানে একদম প্রথমেই আপনি এটাকে নোটিশ করতে পারবেন তা কিন্তু নয়। হয়তো সে আপনাকে ধীরে ধীরে আপনাকে এটার ভিতরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না যে আপনার ভিটামিন ডির অভাবে আপনি ভুগতেছেন। প্রথমত আপনার মাসল পেন হতে হবে, মাসল ক্র্যাম্প বলে যেটা। দ্বিতীয়ত আপনার বোন পেন হবে, সাকিং একটা পেন হবে হাড্ডির ভিতরে। 3 নম্বর হচ্ছে মাসলগুলো ফ্যাটিক লাগবে, আপনার টায়ার্ড লাগবে, দুর্বল হয়ে যাবেন, আপনার ভালো লাগবে না কোনো কিছু। এবং এভাবে আপনি ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কোনো একটা ডিজিজ প্রসেসের ভিতরে আপনি ফ্র্যাকচার বা কোনো একটা কিছুতে আক্রান্ত হয়ে গেলেন, তখন আপনি যখন পরীক্ষা করব তখন আপনার এটা ধরা পড়বে যে আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সিতে আপনি আক্রান্ত। কিন্তু এখন হচ্ছে কি, যারা মানে যেসব ডেভেলপড কান্ট্রিগুলো আছে, তারা তাদের একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের জনসাধারণের এত % ভিটামিন ডি কমে যাচ্ছে, এত % এই অবস্থায় আছে, তো তারা করে কি এই ভিটামিন ডিটা তাদের খাদ্যদ্রব্যের ভিতরে দিয়ে দেয়, ফর্টিফাইড ফুড, যেমন ধরেন হচ্ছে মিল্ক, তারপর জুস। আমাদের দেশে তো যে সকল জুসগুলো আছে বা আমরা যেগুলো প্যাকেটজাত দুধ কিনে থাকি, এগুলো সবই বাইরে হচ্ছে ভিটামিন ডি ফর্টিফাইড। যেমন আমাদের দেশে একসময় আয়োডিন ডিফিসিয়েন্সি ছিল, আমরা লবণটাকে কি করলাম, ফর্টিফাইড করে দিলাম। এখন প্রত্যেকটা লবণে আয়োডিন ছাড়া কোনো লবণ নেই। জি জি, হ্যাঁ, তো এই সব জিনিসগুলোকে যদি আমরা এভাবে আনতে পারি। আরেকটা জিনিস, যেমন মা, যারা গর্ভবতী মা যারা, তাদের ক্ষেত্রে ভিটামিন ডির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, কারণ হচ্ছে যে প্রিম্যাচিউর বেবি, প্রি এক্লেমসিয়া, এগুলো কিন্তু ভিটামিন ডির অভাবে হয়, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু খেয়ালই করি অনেক সময় খেয়াল করি না। আমরা বিষয়টাতে আসবো, তার আগে আমরা লক্ষণগুলোর কথা বলছিলাম যে আপনি বলছিলেন যেটি ফ্যাটিক লাগে, বনি পেন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, এবং একটি পর্যায়ে দেখা যায় যে উনি একটু বিষাদময়, মানে স্বাভাবিক কর্মজীবন থেকেও আসলে একেবারে ফ্যাটিক মানে ডিপ্রেসিভ একটা কন্ডিশনে চলে যায়। এটা যেমন আরেকটা, যেমন দেখেন যে কিছু অটোইমিউন ডিজিজ আছে, যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি ডিজিজ। ভিটামিন ডি কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে,
শুরুতে বলেছিলেন। হ্যাঁ, যেমন আপনি যেমন দেখেন আমরা আমরা এই যে করোনা হলো, করোনার সময় আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি খেতে দিছি। জি, ভিটামিন ডি খেতে দিছি কারণ তার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টের কারণে, যাতে ফুসফুসে ইনফ্লামেশনটা পরিমাণগতভাবে কম হয়। তো যেসব দেশে এই যে প্রচুর সানলাইট ছিল এবং প্রচুর ডি ডিফিসিয়েন্সি কম, সে দেশে কিন্তু মৃত্যু হার কম ছিল। হ্যাঁ, এবং একইভাবে আমরা দুটি স্টাডি হয়েছে যে বিভিন্ন ঢাকায় যারা একেবারেই বাইরের বা বস্তিতে বসবাস করেন বা সূর্যালোকের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের মৃত্যুর হার কিন্তু মৃত্যুর হার কম। অনেকখানি কারণ আসলে এই কম ভিটামিন ছিল। ডিটা একটা মানে একটা হরমোন হিসাবে কাজ করে আসলে, এটা শুধু ভিটামিনের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। তো এই কারণেই ভিটামিন ডি আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ ভিটামিন ডি, আমি তো মনে করি এখন ঢাকা শহরে ম্যাক্সিমাম লোকই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ভুগতেছে। আমরা যদি আসলে সোর্স সম্পর্কে জানতে চাই যে ভিটামিন ডি এর অভাবটি আমরা পূরণ করব কিভাবে, একটি কথা বলেছেন যে সূর্যালোক, এছাড়া কি ভিটামিন ডি এর হ্যাঁ, অভাব এছাড়া পূরণ হচ্ছে করার উপায় আমার ফুড রয়েছে হ্যাবিট, কিনা? যেমন আমরা যে ধরনের ফুডগুলো আমরা খাই, যেমন মাছ মাংস, মানে রেড মিট, দুধ ডিম, এগুলোর ভিতরে আছে। তারপরে কিছু টুনা ফিশ, কিছু সামুদ্রিক মাছ আছে, সেগুলো আমাদের ভিটামিন ডির ভালো একটা সোর্স। এবং ফর্টিফাইড ফুডের কথা তো আমি কিছুক্ষণ আলোচনা করলাম। এগুলোর মাধ্যমে আমার ভিটামিন ডি মানে ফুড সাপ্লিমেন্ট আমাকে থাকতে হবে। আমাদেরকে আসতে পারে। সেক্ষেত্রে যদি কেউ রোদে না যায় তাহলে কি তার অভাব পূরণ হওয়া সম্ভব? না, রোদ এটা হচ্ছে রোদ কি secondary, লাগবেই? রোদ লাগবেই। রোদ লাগতেই হবে। আচ্ছা, এবার আমরা যদি একটু সামাজিক প্রেক্ষাপটটির কথা চিন্তা করি, বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, তাতে আসলে বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে এই রোদে যে পন্থাটি বললেন যে অ্যাটলিস্ট 1/3 রোদে মিনিমাম 15 মিনিটস রাখা, একদম মানে যে সকাল 11টা থেকে 3টা রোদে, এটি আসলে কতখানি সম্ভব? না, এটা সম্ভব। আসলে হয়েছে কি, আমাদেরকে এই ব্যাপারে একটা মানে হেলথ এডুকেশন যদি আমরা মানুষকে দিই, না সম্ভব না হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশে মানুষ কিন্তু অনেক স্মার্ট। এই স্মার্ট জনগোষ্ঠীকে শুধু আমাকে মেসেজটা কনভে করে দিতে হবে যে আপনি ঠিক এভাবে এই রোদে আপনি শরীরটাকে অল্প সময় একটু গরম করে নেন। এইটুকু যদি আমরা তাদের কাছে, সবার কাছে পৌঁছাতে পারি, এবং শুধু মানে বাচ্চা কাচ্চাগুলো এই যে ঘরের ভিতরে সারাদিন থাকে এবং স্কুলে যায়, আবার ঘরে আবার স্কুলে যায়, হ্যাঁ, এরা কিন্তু ইরিটেটেড হয়ে যায়, এরা ফ্যাটিক থাকে, এরা টায়ার্ড থাকে, এদের অ্যাক্টিভিটিস কিন্তু অনেক কমে যাচ্ছে দিন দিন। তো সর্বোপরি তাদের যে বোন ডেনসিটি, আরেকটা কথা আপনাকে এটার সাথে একটা লিঙ্ক বলে দিই। বললেন। 30 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের হার্টডি শুধু তৈরি হয়। আমার কথা বোঝা গেল? জি, তো 30 বছরে আপনার বোন ডেনসিটি যে পরিমাণ আপনি বাড়িয়ে নেবেন, সেটাই আপনার কিন্তু জন্য ভবিষ্যৎ সঞ্চয় আর কি। সঞ্চয়, এখান থেকেই খরচ হবে। একদম। আমাদের আমি বলি জি, 30 বছর পর থেকে পুরুষদের 0.3% এবং মহিলাদের 0.5% হারে প্রতি বছর বোন লস হয়। তাহলে আপনি যদি 30 বছর পর্যন্ত আপনার বোন ডেন্সিটিটাকে বাড়িয়ে নিতে চান, তাহলে যেমন আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হওয়া যাবে না, প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন ডি যেগুলো মানে রিচ ফুড, সেগুলো আপনাকে খেতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে প্রচুর এক্সারসাইজ, ব্যায়াম, জিম এগুলো করতে হবে। এগুলো জানতে আমরা আসছি আপনার কাছে। তার আগে একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে, আমরা প্রশ্নটি শুনে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার পুনরায় যোগাযোগ করার চেষ্টা করব যে জায়গাটিতে ছিলাম। আমি কথা আমি আপনাকে জি, একটু জানাতে চাই, সুযোগ তো আসে না সব সময়। জি, জি, বলুন। তো এই যে জিনিস, যেমন ধরেন মেনোপোজ, পোস্ট মেনোপোজাল ফিমেল যারা, মেনোপোজ পর্যন্ত একটা মানুষের বোন লস হতে থাকে 0.5% হারে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু আফটার মেনোপোজ থেকে 10 ইয়ার্স, আপনার মেনোপোজ থেকে 10 ইয়ার্স এই 0.5%টা আপনার 3% হারে লস হবে পার ইয়ার। পার ইয়ার মানে মানে 6 কি গুণ পরিমাণে প্রায়। তার লস হবে, কারণ ওই সময় হরমোনাল কিছু চেঞ্জ হয়, হরমোনাল estrogen, চেঞ্জের কারণে। progesterone-এর জন্য। ধরেন আবার আমাদের দেশে দেখা যাচ্ছে জরায়ু অপারেশন, আর্লি অফারেক্টমি করা হচ্ছে, জরায়ুর সাথে ওভারি ফেলে দেওয়া হচ্ছে। জি, এই ধরনের অপারেশন হলে দেখা যাচ্ছে যে এই মহিলাটা, যে মহিলাটা বয়স এখন ধরুন 35, তার ওভারি ফেলে দেওয়া হয়েছে, ওভারিন টিউমার বা অন্য কোনো কারণে, বা ওভারিন টিউমারের কারণে, বা ইউটারাসের সাথে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 5 বছর পার হওয়ার পরে সে কিন্তু ওই পোস্ট মেনোপজাল ওমানের সিমটমে চলে যাবে, তার কিন্তু বোন লস হওয়া শুরু হবে। তো এই যে জিনিসগুলো, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ভিটামিন ডি মেজর রোল প্লে করতেছে। যদি আপনার ডিফিসিয়েন্সি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে অনেক পরিমাণ বোন লস হতে মানে পরিমাণটা অনেক বেড়ে যাবে। এবং তাদের সাপ্লিমেন্টটাও কিন্তু একটু বেশি পরিমাণ হবে। যেমন ধরেন সরি, আমার ডেইলি ইনটেক হচ্ছে দেখা যাচ্ছে যে
সবার ক্ষেত্রেই 400 ইন্টারন্যাশনাল ইউনিট, কিন্তু যখন আপনার পোস্ট মেনোপজাল হবে সেটা একটু বাড়িয়ে দিতে হবে 600 সেটাই। ইন্টারন্যাশনাল ইউনিট। জি। আমরা যদি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই যে আসলে একেবারে শিশু থেকে শুরু করি, শিশুদের হাড়ের গঠনের জন্য বিশেষ করে দুধ একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে মনে করে থাকি আমরা। তো তাদের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাতে না হয়, আগে শিশুরা তো অনেক সময় রোদে খেলাধুলা করতো, মাঠে যেত, এখন তো সেটি প্রবণতা কমে এসেছে, একেবারে ঘরবন্দি বলা যায় তাদের জীবন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে, এবং তাদের অভাবটি কিভাবে পূরণ করা যায়? আসলে যারা যারা একেবারেই মায়ের দুধের উপরে ডিপেন্ডেন্ট, প্রথম 6 মাস আমাদের সাপ্লিমেন্ট দিতে হবে মাকে, যাতে মার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি না থাকে। ঠিক থাকে, আচ্ছা। নাম্বার 1। নাম্বার 2, যখন উইনিং হবে, মানে যখন সে তার পারিবারিক খাবারগুলো খাবে, তখন ভিটামিন ডি রিচ ফুড, তখন তো সে সবই খাবে, ফুডগুলো তাকে দিতে হবে এবং তাকে নিয়মিত রোদ্রে কোলে নিয়ে রোদ্রে ঘুরতে হবে। আচ্ছা, একটা ছোটবেলায় ছিল যে সরিষার তেল মেখে রোদের মধ্যে কিছুক্ষণ রাখা, সরষের তেলের ভূমিকাটা সম্পর্কে খুব একটা কিছু জানা নেই, তবে তাকে রোদে দিতে হবে। আগেকার কিন্তু নানি দাদিরা এই কাজটা করতো, রোদে বসে পায়ের উপরে রেখে তাদেরকে সরিষার তেল মাখাক বা গরম করুক এগুলো করতো, কিন্তু এখন তো এটা বন্ধ হয়ে গেছে। এখন নানি দাদির সাথে সম্পর্কটা খুব একটা ওরকম দেখা যায় না। তো সেই কারণে আমরা মনে করি যে প্রত্যেকটা গার্জেনকে যেন তাকে নিয়মিত মিনিমাম 10 মিনিট তার শরীরটা গরম হওয়া পর্যন্ত রোদে কোলে নিয়ে ঘুরবে, আপ টু 1 ইয়ার। আর 1 ইয়ারের পরে যখন সে হাঁটতে শিখে যাবে, তখন তাকে নিয়মিত সে রোদ্রে খেলাধুলা করবে এবং এক্সপোজার, মানে কাপড়, মানে প্যান্ট পরে সংক্ষিপ্ত করে সে অল্প সময় হলেও রোদে খেলাধুলা করবে। এবং তাকে নিয়মিত তার ভিটামিন ডিটা চেক করতে হবে এবং সেটা তাকে সাপ্লিমেন্ট দিতে হবে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য এজ, এভাবে দিতে হবে। এবং আমাদের সন্তানদেরকে খেলাধুলার পরিবেশ দিতে হবে। যদি আমরা এটা না এনশোর করি, তাহলে তাদের বোনটা ডেন্সিটিটা বাড়ানো যাবে না। হ্যাঁ, আমরা তো তাই চাই যে তাদের আসলে বোনসটি আরো শক্তভাবে গড়ে উঠুক। আমাদের অনলাইনে একজন দর্শক জানতে চেয়েছেন যে ভিটামিন ডি এর যে আসলে পরিমাণটি আমাদের কতটুকু দরকার বা লেভেলটি কতখানি থাকা দরকার, কোন পর্যায়ে আমরা ডেফিসিয়েন্সি বলছি, সিভিয়ার বলছি, অথবা নর্মাল বলছি। ইউজুয়ালি এটা হচ্ছে 20 ন্যানোগ্রাম পার 20 থেকে 50 পর্যন্ত আমাদের রেঞ্জ, এর ভিতরে থাকলেই আমাদের হবে। 50-র উপরে গেলে পরে হাইপার ভিটামিনোসিস, আর নিচে আসলে পরে মানে ভিটামিন ডিফিসিয়েন্সি বলছি। আবার আমাদের ডেইলি ইনটেক হতে হবে অ্যাটলিস্ট আপনার 400 ইন্টারন্যাশনাল ইউনিট। হ্যাঁ, আবার যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের এটা 600-এ চলে যাবে, পোস্ট মেনোপজে 600-এ চলে যাবে। আবার যেমন দেখছে যে ওভার 70 ইয়ার্স, তখনও কিন্তু আমাদের 800 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে হবে, কারণ বয়স্ক মানুষদের সানলাইট পড়লেও ভিটামিন ডি তৈরি হয় না, তাদের স্কিনের ইয়েটা চেঞ্জ হয়ে আসে। আবার যেমন যারা ডার্ক ব্ল্যাক, খুব বেশি যারা ব্ল্যাক, তাদের ক্ষেত্রেও সানলাইটটা ভালো করে কাজ করতে চায় না, তো মেলানিনের কারণে। তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। জি, আমরা শিশুদের কথা বলছিলাম যে মূলত ভিটামিন ডি ক্যালসিয়ামের সাথে, মেটাবলিজমের সাথে গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই বোনসের সাথে সম্পর্কটি হচ্ছে। শিশুদের ক্ষেত্রে যদি কেউ ভিটামিন ডি ভুগে থাকে, তাহলে তার কি কি জটিলতা তৈরি হতে পারে, প্রথমত কিভাবে বলবে তারা? প্রথমত তাদের গ্রোথ রিটার্ডেশন হবে এবং তাদের বোয়িং, যে বড় লং বোনগুলো বোয়িং হয়ে যাবে, মানে বাঁকা হয়ে যাবে। রিকেটস একটা রোগ আছে, সেই রিকেটস তার দেখা দেবে। তো হাতের গিটাগুলো মোটা হয়ে যাবে, পায়ের এগুলো মোটা হয়ে যাবে। হ্যাঁ, মেটাবাইসিস, এটা অনেক প্যাথোজেনেসিস আছে। তো তারা এই ধরনের আস্তে আস্তে তারা নি ভ্যারাস ভ্যালগাস ডিফর্মিটি তৈরি হয়ে যাবে, নক নি হয়ে যাবে, এই ধরনের ডিফর্মিটি তাদের দেখা দেবে। তারপরে চেস্টগুলো পিজন শেপ চেস্ট হয়ে যাবে। হ্যাঁ, তার ওভারঅল যে বনি স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই তার আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। বাচ্চাদের ভিটামিন ডি এর এই স্বল্পতা থেকে রক্ষা করতে পারি কিভাবে? বাবা মা হিসেবে আসলে আমাদের ভূমিকা কি? আসলে বাচ্চার ক্ষেত্রে তাদের বাবা মাকে আগে এই ব্যাপারে অ্যাওয়ার করা উচিত যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে এই সময়টা আপনি পার করবেন। প্রথমত তাদেরকে যেমন খেলাধুলার ক্ষেত্রে নিতে হবে, তাদেরকে ফুড সাপ্লিমেন্ট দিতে হবে, তাদেরকে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, এবং মানে এডুকেট তাকে, মানে সান এক্সপোজারে এটা ব্যাপারে অ্যাডভাইস আমাদের, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে। হ্যাঁ, যেমন ধরেন দুধ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে দুধটা আমরা খাওয়াতে হবে ডিমের কুসুম, এগ ইয়ক,
এটা ভিটামিন মানে ডি মানে রিচ ফুড একটা। এটা আমাদেরকে এটা কিন্তু আমরা মানে প্রত্যেকটা বাচ্চাকেই খাওয়াতে পারি। আবার যারা এই ধরনের খাবার খেতে ইচ্ছে হয় না, ইয়োগার্ট খাবো, তাকে আমরা বিভিন্ন ফুড মানে মাছ মাংসগুলো বিভিন্ন ফর্মে আমি তাকে খাওয়াবো। করতে পারি। আর তাকেও সতর্ক করতে হবে, সজাগ করতে হবে, তাকে জানাতে হবে যে আমরা একটু খেলতে যাব, আমরা এখন একটু বাইরে যাব। কিন্তু আমাদের যে লাইফ, ছেলে মেয়েদেরকে আমরা সময় দিতে পারি কিনা সেটি হচ্ছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জি, আমরা এই প্রসঙ্গে আসি। যারা নাকি ইয়াং অ্যাডাল্ট অথবা কর্মজীবী রয়েছেন, বিশেষ করে কর্পোরেট কালচারের সাথে যুক্ত রয়েছেন, তাদের ভিটামিন ডি এর অভাবটি অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে একেবারে এসি রুম, সবসময় রুমের ভিতরে, বাড়ি টু গাড়ি এবং অফিস সব জায়গাতেই দেখা যাচ্ছে রোদের ভীষণ অভাব এবং যেতে চান না। তো এই জায়গাটিতে তাদেরকে আসলে একটা যদি কমন স্ক্রিনিং অথবা তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, তাহলে কি করা উচিত? আসলে আমরা এই ভিটামিন ডির ব্যাপারটা মানে উদাসীন, এবং আমরা যারা কর্পোরেট লাইফে আছে যারা, তারা দেখা যাচ্ছে যে এই ব্যাপারে কোনো তাদের ভ্রুক্ষেপই নেই। কিন্তু যাদের বয়স 30-এর উপরে, তাদের তো প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে বোন লস হয়ে যাচ্ছে। এই জন্যে তাদেরকে যেমন মানে ডে লাইটের ব্যাপারে তাদের জানাতে হবে যে আপনাদের এই সময়টা দিতে হবে। যদি সময় না পাওয়া যায় তাহলে তাকে অবশ্যই ফুড সাপ্লিমেন্ট নিতে হবে। সাপ্লিমেন্ট খেতে হবে। হ্যাঁ, যেমন ধরেন কিছু কিছু ভিটামিন ডি ফর্মে আছে, যেমন D3 যে হ্যাঁ, ফর্মগুলো এটা আছে। আমরা আসবো এটি। এবং একই সঙ্গে স্ক্রিনিং এর যদি একটি ব্যবস্থা করা স্ক্রিনিং যায়। ব্যবস্থা তো করা খুবই জরুরি, এবং এই ব্যাপারে সতর্ক আমাদের এখনই হওয়ার সময়। আমাদের দেশে যে পরিমাণ মানুষ এখন কর্মদক্ষতার ভিতরে আছে এবং সারাদিন একটা রুমের ভিতরে বন্দি তারা, এই জন্যে তাদেরকে এখনই সতর্ক হয়ে এই ব্যাপারে তাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকেই। তা না হলে একটা ভবিষ্যৎ একটা জেনারেশন পাবো যারা ডিপ্রেসড, যারা মানে কর্মক্ষম না, যাদের প্রচুর পরিমাণে কাজের কোয়ালিটি কমে যাবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা যুক্ত করে নিই তাকে। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আমাকে আমি শুনতে বাবুল পাচ্ছেন? দত্ত। জি আমি ইয়ে থেকে বলছি, বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বলছি। জি জি বলুন। হ্যাঁ, আমি আমি ভিটামিন ডি বেশি হলে কি কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে চাচ্ছি। জি, আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি উনি জানতে চাচ্ছেন যে হাইপার ভিটামিনোসিস একটি টার্ম রয়েছে, ভিটামিন ডি এর যদি কারো আধিক্য হয়ে থাকে, যেমন কেউ খেয়ে যাচ্ছে, তাহলে না, সমস্যা হবে এটা কিনা? হাইপার ভিটামিনোসিস হলে আবার এটা টক্সিক ইফেক্ট হবে, ভিটামিন ডি টক্সিসিটি হবে। সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার কনস্টিপেশন হবে, কিডনি স্টোন ডেভেলপ করবে, এবং আপনার মেন্টাল খুব আপনার ইরিটেট হবে, মাসল, সেক্ষেত্রেও কিন্তু আপনার বোন পেন হবে এবং মাসলগুলো ক্র্যাম্প হবে, এই ধরনের লক্ষণ দেখা দেবে। আচ্ছা, তাহলে কিন্তু এটা অনিয়ন্ত্রিতভাবে সেটাকে পূরণ করা যাবে না। মানে লেভেলটিকে দেখে লেভেল একটি দেখতে হবে, পর্যায়ে এবং দেখে এটা একটা ডাক্তারের পরামর্শ অনুপাতে মেইনটেনেন্স ডোজ মেইনটেনেন্স হিসেবে ডোজে আমাদের আমরা অনেকেই দেখেছি যে দিনের পর দিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছেন সমগ্র বছর জুড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা রয়েছে। দর্শক, আশা করছি উত্তরটি পেয়েছেন। আমরা যেটি জানতে চেয়েছিলাম যে একই সঙ্গে আমাদের যারা প্রেগনেন্ট বা যারা রয়েছেন বা এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যারা একেবারে অন্তঃপুরে বসবাস করেন, দেখা যাচ্ছে যে তাদের স্যাক্রিফাইসের পরিমাণটা অনেক বেশি। সন্তানের জন্য ভালো খাবারটি রেখে দিচ্ছেন, স্বামীর জন্য ভালো মাছটি রেখে দিচ্ছেন, দুধের জায়গাটি আলাদাভাবে রেখে দিচ্ছেন। নিজেদের প্রতি এক ধরনের অবহেলা লক্ষ্য করি এবং আমাদের আশেপাশের মানুষজনও তাদের প্রতি অত আমার মনে হয় যে সেই ব্যাপারটি লক্ষ্য করা হয়। তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে, সেই সতর্ক বার্তাটি কি হওয়া আসলে উচিত? আমাদের মায়েদের ক্ষেত্রে মানে অবশ্যই খেয়াল করা উচিত। আসলে প্রত্যেকটা মানুষই তার যদি মানে যে পর্যাপ্ত পরিমাণে ফুড যদি সে না পায়, তাহলে তো ভিটামিন ডি একটা, যেমন দেখা যাচ্ছে ম্যালনিউট্রিশন যেটা হচ্ছে, বা মানে তার খাবারের অরুচি, বা সে খায় না, বা সে পরিবারের সবাইকে খাবার দিয়ে নিজে খাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে তো তার অবশ্যই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হবে, এবং সাথে সাথে তার অস্টিওপোরোসিস হবে। অস্টিওপোরোসিসের একটা বড় কারণ আমাদের মেয়েদের বেশি কারণ হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণ খাবার সে গ্রহণ করে না, গঠনের জন্য, মানে যেমন ক্যালসিয়ামের এবং ভিটামিন ডির যে সোর্সগুলো আছে সেই খাবারগুলো সে খায় না। একেবারে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা কথা বলে নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম কামরুল ইসলাম, আমি ভোলা থেকে বলছিলাম। জি বলুন। স্যার, আমি দীর্ঘদিন কোমরের ব্যথায় ভুগতেছিলাম, কোমর, হাঁটু এবং পায়ের গোড়ালি। তো আমি ডাক্তার দেখাইছিলাম, তো আমাকে মাঝখানে ইনজেকশনও দেওয়া হয়েছিল। তো ইনজেকশন দেওয়ার পরও তারপরে আমাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছিল।
পরে আমি ওগুলি খাইলাম, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো মনে হলো না। এখন আমি ডি ব্যালেন্স নামে একটা ওষুধ প্রতি সপ্তাহে একটা করে খাচ্ছি, কিন্তু আমার কোমরের ব্যথা, আমি যখন উঠি তখন আমি আস্তে আস্তে উঠতে হয়, মানে ব্যথাটা ভালো হচ্ছে না। বলছে যে ভিটামিন ডির অভাবই নাকি জি বলেছেন এটা আপনাকে। হচ্ছে। এটা জানতে চাচ্ছিলাম স্যারের কাছে আসলে। জি ডক্টর আলমগীর। আসলে এই রোগটা যা তার লো ব্যাক পেন হচ্ছে, তার হিল পেন আছে, সার্বিকভাবে এই রোগ তাকে একটু দেখতে হবে চেক করে যে এটা আসলে তার কারণটা কি। আমার লেভেলটি দেখা দরকার হ্যাঁ, সবার একটা আগে। ভিটামিন ডি একটা কারণ হতে পারে, তারপরে কিছু মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিজিজগুলো হতে পারে। আবার দেখা যাচ্ছে যে মেরুদণ্ডে যে স্পাইনের যে ডিস্কের সমস্যা হতে পারে, ফ্যাসের সমস্যা হতে পারে, স্পন্ডাইলো আর্থোপ্যাথি হতে পারে। প্রত্যেকটা জিনিসের কারণে ভিতরেই এই কোমরে ব্যথা তার হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, আবার রেডিকুলোপ্যাথি আছে কিনা, এগুলো প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে তাকে দেখে তারপরে তার মানে টোটাল রোগটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কী রোগে আক্রান্ত। কিন্তু আমি যদি তাকে গড়পড়তা ভিটামিন ডি দিই, একটা ভোলার রুগী ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হওয়াটার পরিমাণটা কম, কারণ একটা ভোলা মানে ওখানে প্রচুর পরিমাণে সানলাইট, যদি না সে মানে ঘরে বন্দি না থাকে। জি তো তারপরে তার ডিফিসিয়েন্সিটা চেক করতে হতে পারে। এমনকি দেখা যাচ্ছে যারা মাঠে কাজ করতেছে শ্রমিক, তাদেরও ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হচ্ছে। আমাদের কিন্তু সে ধরনের রুগী আমরা পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো এই কারণেই তার যে আসলে কি কারণে এই ব্যাক পেনটা হচ্ছে সেটা সেটা আসলে আমাদেরকে নির্ধারণ করা নির্ধারণ দরকার করতে সবার হবে আগে। আগে। হ্যাঁ, যে কিছু পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা tools নিরীক্ষা আছে, রয়েছে, কিছু তাকে সেটি। অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, জি তাকে দেখতে হবে। আচ্ছা তবে এক কথায় ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে এরকম ব্যথা হবে না, কিন্তু যার ডিফিসিয়েন্সি আছে তার ব্যথার পরিমাণটা বেশি হবে। বেশি হবে, সেটি একটু চমৎকার কথা বলেছেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে অস্টিওপোরোসিস একটি খুব ভয়ঙ্কর রকমের মানে আমি বলবো ডিসেবল করে দেওয়ার মতো একটি রোগ, এবং ভিটামিন ডি এর একটি ভীষণ গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে আসলে ভিটামিন ডি এর যখন কমপ্লিকেশন তৈরি হয়, সেটাকে আমরা বলছি যে এটাকে অস্টিওম্যালেশিয়া বা বোনগুলোকে নরম করে দেয় একদম। সেক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? ওই মেন জিনিসটা হচ্ছে আপনাকে ভিটামিন ডি যখন ডেফিসিয়েন্সি আমরা মেজার করব, তখন আপনাকে আমরা নির্দিষ্ট পরিমাণ ভিটামিন ডি আমরা সাপ্লিমেন্ট দিতে থাকব, এবং ধারাবাহিকভাবে আমরা তাকে পরীক্ষা করতে থাকবো যে ভিটামিন ডি লেভেলটা তার পর্যাপ্ত আসছে কিনা। সাথে সাথে তার ফুড হ্যাবিট এবং তার ফিজিক্যাল এক্সারসাইজ, স্যানিটারি লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে একটু স্ট্রেনাস এক্সারসাইজ করবে, তা একটু হাঁটাহাঁটি করবে, এ করলে আস্তে আস্তে তার এটা ওভারকাম করা সম্ভব। কিন্তু আমার এক্সামের পরীক্ষার ক্ষেত্রে যেমন অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা অবশ্য বোন মিনারেল ডেন্সিটি যে মাপি Test আমরা, করে থাকি। হ্যাঁ ডেক্সা বলি, বোন ডেন্সিওমেট্রি, এটা অ্যাসেস কিন্তু আমাদেরকে নিয়মিত করা উচিত, জি। যে তার নেক অফ দ্য ফিমার এবং স্পাইনের ডেন্সিটিটা কেমন আছে, এটা আমাদের নিয়মিত। এখন তো খুব আধুনিক হয়ে আসতেছি আমরা সবাই, তো এগুলো আমরা নিয়মিত আমরা পরীক্ষা করে দেখতে পারি যে অস্টিওপোরোসিসের কী অবস্থা আছে। ভিটামিন ডি এর আসলে অভাব ভুগছে কিনা এটি নির্ধারণ করার জন্য আমাদের একটি টেস্ট রয়েছে, ভিটামিন ডি লেভেল। এবং অনেকেই মনে করেন যে এই টেস্টটি করতে যে পরিমাণ খরচ হবে তার চেয়ে ভিটামিন ডি খেয়ে নেই। তো এই বিষয়ে আসলে আপনার মন্তব্য না, জানতে এটা চাই। আসলে সেটা ঠিক না, বা যে খেয়েই নিজে তা না। তবে আমাদের মানে যে লাইফস্টাইল এবং আমরা যেভাবে কাজে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করছি, আমাদের টোটাল সময়টা যেভাবে চলে যাচ্ছে ঘরের ভিতরে, তো সেক্ষেত্রে সাপ্লিমেন্ট আমাদের থাকলেও খুব বেশি যে ক্ষতি হবে তা কিন্তু নয়। এই জন্যে আমরা ওভারঅল সবাই একটু মানে ভিটামিন ডি সাপ্লিমেন্টে আমরা ঢুকে যেতে পারি। ঢুকে যেতে পারে। এবং অনেকেই নিয়মিতভাবে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি এর যে কম্বিনেশন রয়েছেন সেটি খেতে থাকেন। হ্যাঁ, খেতে এটি আসলে কতদিন খাওয়া মানে যুক্তিযুক্ত? না, এটা এবং আপনাকে লম্বা সময় খেতে হবে। হ্যাঁ সেটি একটু যদি আসলে যার কারণ কি দেখেন, যে একটা মিনিমাম আপনার একটা পরিমাণ ক্যালসিয়াম আপনাকে পার ডে আপনাকে খেতে হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা সে খাচ্ছে না বা সেটা ফুড থেকে তার আসতেছে না, এই জন্য তাকে নিয়মিত সাপ্লিমেন্টে থাকতে হবে। এখন ভিটামিন ডি আপনি ধরুন রোদে যাচ্ছেনই না বা আপনার সুযোগ নেই, আপনার নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্টে থাকতে হবে। এবং নির্দিষ্ট সময় পর পর চেক করা দরকার করতে যে হবে। আসলে লেভেলটি লেভেলটি বেশি কি হয়ে আছে। যাচ্ছে কিনা অথবা একেবারে কমে যাচ্ছে কিনা। একই সঙ্গে ভিটামিন সোর্স যেগুলো রয়েছে সেটাকেও সেটাও এনরিচ করা enrich দরকার করতে হবে। একই সঙ্গে। আমরা যদি আরেকটু জানতে চাই, বিশেষ করে বয়োবৃদ্ধদের কথা বলেছিলেন, বয়োজ্যেষ্ঠ তারা তো আসলে একেবারেই বাইরে যাওয়া অনেকটাই কমে যায়, তাদের ঘরের ভিতরে থাকা হয়, এবং সূর্যালোকও তাদের জন্য খুব ভালো কাজ করে না। তাদের জন্য আসলে এটি থেকে বাঁচার উপায় কি? এবং তাদের বোনস সহজে ফ্র্যাকচার হয়, দেখা যায় বাথরুমে যাচ্ছে পড়ে গেল, একটা হিপ
নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়ে শুধু গেল। বাথরুমে গেলে পড়ে গেলেও হতে পারে, আবার বিছানা খাট থেকে থেকে উঠতে গিয়েও। নামতে গিয়েও পড়ে যেতে পারে। প্রথম জিনিস হচ্ছে একটা ভেঙে পড়ে যেতে পারে, আর পড়ে গিয়ে ভাঙতে পারে, দুটি হতে পারে। জি, অনেক সময় দেখা যাচ্ছে হাড্ডি এত নরম হয়েছে যে ভেঙে পড়ে গেল, হতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেল, এটা দুটোই হতে পারে। তো তাদের ক্ষেত্রে নিয়মিত হচ্ছে তাদের একটু সানলাইট, বৃদ্ধ মানুষের সানলাইট এবং ইয়াং মানুষের সানলাইট এর ভিতরে পার্থক্য আছে, কারণ তাদের স্কিন চেঞ্জ হয়ে যায়, ভিটামিন ডি সিনথেসিসটা পরিমাণে একটু কমে আসে। তো এই কারণে তাদেরকে পর্যাপ্ত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তাদেরকে দিতে হবে। এবং যেমন ধরেন 50 থেকে এই 65 to 70 ইয়ার্স যখন হয়ে যাবে একটা মানুষের, পুরুষ এবং মহিলা তখন সমান হয়ে যায়, তাদের প্রতি মান্থ ইয়ারলি 0.5% হারে বোন লস হতে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে তো মেনোপজের পরে যে 10 বছর, এটা 3% হারে বোন লস হয় পার ইয়ার। এই জন্য ওই সময়টায় যেমন সাপ্লিমেন্ট দিতে হবে, আর বয়স হলে তো তাকে দিতেই হবে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তাদেরকে ইনভেরিয়েবলি দিতে হবে। আচ্ছা, আমরা একটু অনেকেই জানতে চাই যে আসলে দেখা যাচ্ছে হঠাৎ করে ভিটামিন ডি লেভেল করে দেখা গেল যে এটি 14, 15 অথবা 8, 9, সেক্ষেত্রে আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমরা সেক্ষেত্রে যেমন একটু পরিমাণে বেশি দিই, যেমন ধরেন আপনার যে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যেটা আছে, এটা আমরা 15 ডেজ পর পরে দিই। দেখা যাচ্ছে 2 মাস বা 3 মাস পরে আমরা মান্থলি চলে যাই। আচ্ছা, প্রথমে 15 ডেজ পরে তারপরে মান্থলি চলে যায়, যে আমরা একটা অ্যাসেস করি যে তার সেরাম ভিটামিন লেভেলটা কত লেভেলে আসছে। অ্যাসেসের পরে আমরা আবার পুনরায় আমরা নির্ধারণ করি যে কিভাবে তাকে আমরা এখন মানে ইনজেকশনটি তো অনেক সময় দেখা যাচ্ছে যে দুধের সাথে মিক্স করে অনেকে খেয়ে ফেলে। এটা আসলে মিক্স করা নয়, মানে আপনার ভিটামিন ডি ফ্যাট ছাড়া অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব হবে না, রাইট। এই জন্যে আমরা একটু মানে ফ্যাট রিচ ফুড, যেমন ওই দুধের ভিতরে দিয়ে দিতে বলি, আবার টেস্টটাও সুন্দর না। হ্যাঁ, এই জন্যে মিক্স করতে হবে না। দুধের ভিতরে এভাবে অ্যাম্পলটা ঝাঁকি দিয়ে ফেললেই ওই দুধের মধ্যেই থাকবে, একটা 1 চামচ দুধের ভিতরে নিয়ে খেয়ে নেবে, বা 1 গ্লাস দুধের ভিতরে খেয়ে নেবে। আবার চামচ দিয়ে মিক্স করতে গেলে দেখা যায় চামচের অংশ বিশেষ লেগে যাবে, কারণ এটা একটা অয়েলি তো। আচ্ছা, এই জন্যে আমি মনে করি যে এটা মানে খাওয়াটাও একটা মানে টেকনিক আছে। এটা ওই দুধের ভিতরে দিয়ে দুধটা খেয়ে নেবে সে। আচ্ছা, আবার অনেকে দুধ খেতে পারে না, মানে দুধ একেবারেই তার সহ্য হয় না, এমন মানুষও আছে। তো সেক্ষেত্রে আমরা তাকে বলি যে একটু জুস কোনো একটা। আমরা সর্বশেষ জানতে চাই যে জাতীয় পর্যায়ে যদি আমরা একটা পলিসি গ্রহণ করতে চাই অথবা ফর্টিফিকেশন কথা বলেছেন, এই বিষয়ে একদম সংক্ষিপ্তভাবে আপনারা এভাবে এটা আমাদের এখন খুবই জরুরি যে জাতীয়ভাবে আমাদের সরকার কর্তৃক, আমাদের যে মিনিস্ট্রি আছে হেলথ, এটার কর্তৃক একটা অ্যাওয়ারনেস মানে প্রোগ্রাম চালু করতে, এবং র্যালি, বিভিন্ন সিম্পোজিয়াম, বিভিন্ন সেমিনার, এবং মানুষদেরকে সতর্ক করে দেওয়া, এবং আমাদের যে হেলথের যে স্ট্রাকচার চমৎকার, এবং আমরা রুট লেভেল পর্যন্ত এটার ব্যাপারে সতর্ক করতে পারি, আর বাধ্যতামূলক করে দিতে পারি যে আমাদের জুস এবং মিল্ক যে মানে আমরা যে সাপ্লাই আমরা মানে বিভিন্ন কোম্পানি দেয়, তাদের যেন বাধ্যতামূলকভাবে ভিটামিন ডি ফর্টিফিকেশন করে, তাহলে হয়তো এটি থেকে অনেকটা ভবিষ্যতে অনেকটা রক্ষা পাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আলমগীর হোসেন জনি, আপনার সঙ্গে সুন্দরভাবে এই প্রোগ্রামটা আসার মানে সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটি আসলে অনেক সময় আমরা অবহেলা করে থাকি। সেটি হচ্ছে যে আমরা ভিটামিন ডি এর অভাবে ভুগছি কিনা, এবং এর পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো হয় এর অভাবে সেটি, এবং কিভাবে আসলে ভিটামিন ডি এর অভাব পূরণ করব, কিভাবে বুঝবো। একই সঙ্গে আমরা যদি একটি স্ক্রিনিং করে থাকি বাৎসরিকভাবে যে আমার ভিটামিন ডি লেভেলটি কেমন আছে, সেই অনুযায়ী যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সেই ওষুধটি গ্রহণ করে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা এর অভাব থেকে মুক্তি পাবো। এবং একই সঙ্গে খাবার, সুষম খাবার এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, রোদে যাবার যে প্রবণতাটি সেটিকে বাড়াতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।